প্রিয় দর্শকবৃন্দ, ইমার্জিং অ্যানাটমির ভার্চুয়াল স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে এমন একজনকে পরিচয় করিয়ে দেব যার নাম এবং প্রশংসা দুটোই। প্রথম শুনেছি বিএসএমএমইউ এর অ্যানাটমি বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক খন্দকার মানজারের শামীম স্যারের কাছে। তিনি আর কেউ নন, তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মেজবাউদ্দিন স্যার। স্যার একসময় হিস্ট্রি অফ অ্যানাটমি নিয়ে অনেক কাজ করেছেন এবং আমি যখন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে গিয়েছিলাম আমি দেখেছি স্যারের কাছে অ্যানাটমির পুরোনো দিনের তথ্যগুলো অনেক সযত্নে সংরক্ষিত আছে। তো সেটা দেখে এবং তার গল্প শুনে আমি ব্যক্তিগতভাবে স্যারের কাছ থেকে হিস্ট্রি অফ অ্যানাটমির যে গল্পটা তার কাছ থেকে শোনার আমার খুব আগ্রহ ছিল। তো আজকে আমি এবং আপনারা সবাই মিলেই স্যারের কাছ থেকে শুনবো অ্যানাটমির শেকড়ের সন্ধানে স্যারের পথ চলা কেমন ছিল এবং সেই পথ চলাতে তিনি কি কি খুঁজে পেয়েছেন সেগুলো। আমি স্যারকে অনুরোধ করব কিছু কথা বলে তার প্রেজেন্টেশন শুরু করার জন্য। স্যার প্লিজ। অনেক ধন্যবাদ ডাক্তার জুবায়ের। অ্যানাটমি আমরা যখন আসলে কোর্সে ছিলাম তখন স্যারের আন্ডারে ছিলাম। তুমি স্যারের কথা বললাম, মানজারের শামীম স্যার। তো স্যারের আন্ডারে যখন ছিলাম তখন থেকে আসলে আমার ফার্স্ট অ্যানাটমির উপরে স্পেশালি হিস্ট্রি, এপোনিমস, এটিমোলজি এইসব জিনিসগুলোর উপরে আগ্রহ খুব বেশি ছিল। তো আমাদেরকে তো আসলে জানতেই হবে, রুটটা জানতে হবে। আমার বাবা, আমার দাদা, আমার নানা নানি সবাই আলটিমেটলি আমরা যদি অ্যানাটমি পড়ি অ্যানাটমির রুটটাও জানতে হবে, ইতিহাসটা জানতে হবে। ইতিহাসটা আসলে খুব মজার, ইন্টারেস্টিং, ক্রুয়েলিটি আছে, তার মধ্যে ইন্টারেস্টও আছে, অনেক ইন্টারেস্ট আছে। আমরা সেভাবে একটু স্টার্ট করে ফেলি আজকে, তুমি যদি বলো। জি স্যার, জি। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট আমরা একটা আসলে ছবি দিয়ে স্টার্ট করব। এই ছবিটা হচ্ছে বেশ আগের, এটা 1616 সালের একটা টম স্টোনের ছবি, অর্থাৎ সমাধি ফলকের ছবি। এবং সমাধি ফলক একজন বিখ্যাত ব্যক্তির, আমরা পরে নামটা বলি। তো এই সমাধি ফলক বা টম স্টোনে একটা এপিটাফ লেখা ছিল। এপিটাফের শেষ 4টা লাইন আমরা একটু খেয়াল করি যে ওল্ড ইংলিশে লেখা। তো আমি বাংলায় বলি জিনিসটা, যে তাদের উপরে অভিশাপ বর্ষিত হোক যে আমার বংশগুলা চুরি করবে বা নিয়ে যাবে এখান থেকে। তো কে এমন ভয় পেয়েছিলেন যে তার বোনসগুলা চুরি হতে পারে, তার কবর থেকে নিয়ে যেতে পারে কেউ? উনি আর কেউ না, উনি আমরা সবাই চিনি, উইলিয়াম শেক্সপিয়ার, ইংলিশ সাহিত্যের একজন প্রবাদ পুরুষ। সো পরে আরেকটা ছবি দেখি, আরেকটা ছবি হচ্ছে আমাদের অ্যানাটমির একজন প্রবাদ পুরুষ, উনার সম্বন্ধে আমরা পরে আরো কিছু বলবো। তো আন্দ্রিয়াস ভ্যাসেলিয়াস, আমরা অনেকে হয়তো ওনার নাম জানি। জাস্ট শেক্সপিয়ারের 50 বছর আগের কথা, অর্থাৎ 1564 সালে উনি মারা যান। উনি মারা যান খুব দুর্ভাগ্যজনকভাবে। বলা হয় যে উনি অ্যাকচুয়ালি স্পেন থেকে পালাতে গিয়ে জাহাজ ডুবিতে মারা যান। তো কেন উনি মারা যান, কেন ওনাকে পালাতে হয়েছিল, সেই গল্পগুলো আমরা আসলে নিয়ে আসব। এর সাথে আমরা কিছু টুকটাক জিনিস জানবো। টুকটাক হচ্ছে যেমন আমরা বলতে পারি যে আমাদের অ্যানাটমির ফার্স্ট প্রিন্টেড বুক কোনটা ছিল, আমাদের প্রথম কালার অ্যাটলাস আমরা কোনটাকে বলতে পারি যে প্রথম কালার অ্যাটলাস অ্যানাটমির জন্য। তারপরে আমাদের ব্রিটিশ ইন্ডিয়াতে প্রথম ডিসেকশনটা কে করেছিলেন, স্টার্টটা কিভাবে হয়েছিল, আর আমাদের দেশেই বা কি অবস্থা ছিল, আমরাই কিভাবে শুরু করেছিলাম। সো এইসব গল্পগুলো নিয়ে আমরা আসলে আসব। আমরা সবাই বুঝতে পারছি যে আজকে আমরা পড়বো হচ্ছে অ্যানাটমির হিস্ট্রি। সো এখানে দু একটা কথা আমরা বলেই শুরু করি। ফার্স্ট হচ্ছে যে হিস্ট্রি অফ অ্যানাটমি, মানে অ্যানাটমিতে একটা বিশাল ব্যাপার, এটার অনেক সাব ডিভিশন আছে। আমরা সাব ডিভিশন গুলা, দ্যাট ইজ ডেভেলপমেন্টাল অ্যানাটমি, অথবা আমরা নিউরো অ্যানাটমি বা সেল বায়োলজি, এইসব হিস্ট্রির দিকে যাব না। আমরা যাব হচ্ছে, ফোকাস করব হচ্ছে, কনফাইন্ড থাকবো হচ্ছে অনলি ক্যাডাভারিক অ্যানাটমি বা ডিসেকশনের পার্টটা, কিভাবে বডি আমরা পেলাম আলটিমেটলি যে ডিসেকশন করার জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখানে ক্রনোলজিক্যালি যাব, একেবারে যেটা যাওয়া যায় হিস্ট্রি মানে হচ্ছে ক্রনোলজিক্যাল, দ্যাট ইজ হচ্ছে আমরা একেবারে প্রাচীন যুগ থেকে শুরু করব। সেখানে আমরা ফোকাসটা কম করব, কারণ আমাদের ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে আমরা বলতে পারি যে মিডল এজ, যেটা বা মধ্যযুগে। সো আমরা শুরু করে ফেলি একেবারে। আমাদের গল্পটা শুরু হবে হচ্ছে ইজিপশিয়ান থেকে। ইজিপশিয়ানস যারা ছিলেন, দ্যাট ইজ হচ্ছে ইজিপশিয়ান সভ্যতা একটা ছিল। আমরা সবাই জানি যে ইজিপশিয়ান সভ্যতা প্রায় 5000 বছর আগে এই সভ্যতাটা ছিল। এবং ইজিপশিয়ানরা যেটা করতো সেটা আমরা সবাই জানি, ওনারা বডি মামিফাই করতো। সো বডি মামিফাই করতে গেলে ডেফিনেটলি তারা বডি কেটে তার ভিতর থেকে ভিসেরাগুলোকে বের করে রাখতো, শুধুমাত্র হার্টটাকে প্লেস করে রাখতো। হার্টটাকে তারা মনে করতো সোল, এটাই রিভাইভ করাবে এই বডিটাকে আবার।
আর বাকি যেগুলো ছিল ইন্টেস্টাইন বা অন্যান্য পার্ট যেগুলো, সেগুলো পাশে একটা কাচের বোতলে রাখতো। তো তারা কি আসলে অ্যানাটমি জানতো? আমরা বলতে পারি যে ক্রুড অ্যানাটমি, অর্থাৎ বুচাররা যেমন জানে, কসাইরা যেমন জানে, সেরকম হয়তো অ্যানাটমি তাদের মধ্যে ছিল, যে মানুষের শরীরের মধ্যে এই জিনিসগুলো থাকে, ফাংশন কি এগুলো আমরা জানি না। কিন্তু ইজিপশিয়ানরাও কি আসলে ডকুমেন্টেড কোনো কিছু পাওয়া যায় যে ইজিপশিয়ানরা না আসলেই তারা অ্যানাটমি জানতো, অ্যানাটমি সম্বন্ধে তাদের নলেজ ছিল? এডউইন স্মিথ নামে একজন ভদ্রলোক, উনি ভদ্রলোক বা ডিলার আমরা বলতে পারি, যিনি প্রাচীন প্যাপাইরাস বা এইসব জিনিসগুলো কিনে বেড়াতেন, উনি একটা প্যাপাইরাস পান 1860-এর দশকে। এবং এই প্যাপাইরাসটা যখন কার্বন ডেট করা হলো, দেখা গেল এটা প্রায় 3600 বছর আগে, 1600 বিসি। এবং এই প্যাপাইরাসে একটা এইটা হচ্ছে ওই প্যাপাইরাসটার নাম ছিল এডউইন স্মিথ প্যাপাইরাস, দ্যাট ইজ উনার নামে এই প্যাপাইরাসটা। এবং এই প্যাপাইরাসটাতে পরে দেখা গেল যে এর মধ্যে অনেক দ্যাট ইজ হচ্ছে হেড নেক এবং স্পাইনাল ইনজুরি, এবং সেগুলো ট্রিটমেন্ট নিয়ে অনেক কথা আছে। এবং এর মধ্যে অ্যানাটমির যে নলেজ, অর্থাৎ অ্যানাটমিক কিছু টার্ম, অ্যানাটমিক কিছু যে জ্ঞান তাদের মধ্যে ছিল, সেই জিনিসটাও ফুটে উঠেছে। কি কি জানতো তারা অ্যানাটমির সম্বন্ধে? তারা জানতো ব্রেন সম্বন্ধে, ব্রেনের এক্সটার্নাল সারফেস সম্বন্ধে জানতো, তারা ম্যানিঞ্জেস সম্বন্ধে জানতো, তারা সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড সম্বন্ধে জানতো, তারা কিডনি, স্প্লিন, ইউরেটার, ব্লাড ভেসেলস, এগুলো সম্বন্ধেও ইজিপশিয়ানরা জানতো। সো এটা হচ্ছে আমাদের একেবারে স্টার্টিং, যে আচ্ছা ঠিক আছে 3600 বছর আগে আমরা কোনো কিছু পেলাম যে কেউ অ্যানাটমি সম্বন্ধে জানতো, যারা ইজিপশিয়ানসরা। এই ফাঁকে একটা কথা বলে রাখি, যে পেপার কথাটা কোত্থেকে আসছে? পেপার কথাটা আসছে আসলে প্যাপাইরাস থেকে। হ্যাঁ, আমরা এরকম টুকটাক জিনিসগুলো একটু জানবো। আমরা আরেকটা জানবো হচ্ছে যেটা আমরা বলি পলিটিক্যাল জিওগ্রাফি, হ্যাঁ, যে এটার সাথে আমাদের অ্যানাটমি হিস্ট্রিটাও রিলেট করবে। এরপরে 1000 বছর আর কোনো কিছু আমরা কোনো ডকুমেন্টেড কিছু পাই না। 3600 বছরের পরে আমরা 2600 বা 2500 বছরের দিকে তখন আরেকটা সিভিলাইজেশন গড়ে উঠেছিল এই পৃথিবীতে। তারা হচ্ছে গ্রেট গ্রিকস। আমরা জানি যে অনেক স্কলার যারা এই পৃথিবীতে একসময় আলো ছড়িয়েছেন চারিদিকে। তো অ্যানাটমির সাথে রিলেটেড কারা ছিলেন ওনাদের মধ্যে আমরা অন্তত 3 জনের নাম বলতে পারি। সবচেয়ে প্রাচীন যিনি ছিলেন, অর্থাৎ প্রায় 2500 বছর আগে, ওনার নাম হচ্ছে অ্যালকমিয়ন। উনি বিখ্যাত, আমরা বলতে পারি যে আমরা যে 3 জনের নাম বলবো, কারণ ওনার কথা পরবর্তীতে হিপোক্রেটিস উনি বলে গিয়েছিলেন হচ্ছে অ্যালকমিয়নের অবদানের কথা। প্রায় 400 বছর আগে, 2400 বছর আগে হিপোক্রেটিস ছিলেন, এবং 2300 বছর আগে আমরা বলতে পারি যে অ্যারিস্টটল ছিলেন, যিনিও অ্যানাটমিতে অবদান রেখেছেন। সো আমরা ওয়ান বাই ওয়ান করে আসি, ছোট ছোট করে আমরা বলি যে অ্যালকমিয়নের কথা। উনি 2500 বছর আগের, আমরা বলেছি উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে উনি কোনো হিউম্যান বডি ডিসেকশন সম্ভবত করেননি, এবং উনি পরবর্তীতে আমরা বলেছি যে হিপোক্রেটিস বলে গেছেন যে উনি কিছু কিছু অ্যানাটমিক্যাল জিনিসপত্রের কথা অর্থাৎ গবেষণা করেছিলেন। যেমন উনি প্রথম যিনি ডিসক্রাইব করেছিলেন হচ্ছে অপটিক নার্ভস, উনি অডিটরি টিউবের কথা বলেছিলেন সেই সময়, এবং উনি প্রপোজ করেছিলেন যে ব্রেইন হচ্ছে আমাদের অর্গান অফ ইন্টেলিজেন্স। এর আগে একটা হার্টের ব্যাপার ছিল, যে হার্টই সবকিছু, হার্টটাই হচ্ছে ইন্টেলিজেন্স বা সোল, আমরা যেটাকে বলি অর্গান অফ সোল যেটা। এরপরে হচ্ছে হিপোক্রেটিস কথা আমরা তো সবাই জানি। হিপোক্রেটিস, আমরা যখন মেডিকেল ঢুকি প্রথমে আমাদেরকে একটা ওথ নিতে হয়, শপথ নিতে হয়, হিপোক্রেটিক ওথ, বিখ্যাত, তাই না? সো হিপোক্রেটিস হচ্ছে আমরা মেডিসিনের জনক বলতে পারি, কিন্তু উনি আবার বলেছিলেন যে অ্যানাটমি হচ্ছে ফাউন্ডেশন অফ মেডিসিন, অ্যানাটমি হচ্ছে মেডিসিনের ফাউন্ডেশন। তারপরে উনি কিছু অবশ্য ভুল করেছিলেন, যেগুলো আমরা মধুর ভুল বলতে পারি, কারণ ওনাদের ভুল শুধরে আমরা আসলে অ্যানাটমিটা শিখছি। ওনাদের স্কোপ ছিল কম। সো যেমন হচ্ছে উনি টেন্ডনকে উনি ভাবতেন যে নার্ভ, টেন্ডন গুলো হচ্ছে নার্ভ, যে কথাটা আমরা এখনো পাই। যেমন হচ্ছে একটা টার্ম আমরা বলি অ্যাপোনিউরোসিস, অ্যাপোনিউরোসিস মানে ফ্ল্যাটেন টেন্ডন। সো এটার সাথে নিউরোসিস যোগটা হচ্ছে সেই প্রাচীন কাল থেকে এখনো চলে এসছে, ভুল টার্ম, কিন্তু ওনারা যেটা দিয়েছিলেন এখনো চলে এসছে, যে নিউরন দিয়ে তৈরি, নার্ভ দিয়ে তৈরি কোন একটা স্ট্রাকচার। উনি ভাবতেন যে আর্টারিজ হচ্ছে ফিল্ড উইথ এয়ার,
আর্টারির কিন্তু নামটাও আসছে হচ্ছে, আর্টারি মানে হচ্ছে উইং পাইপ, দ্যাট ইজ হচ্ছে এটার একটা পাইপ যেটার মধ্যে এয়ার থাকে বা বাতাস থাকে। অ্যাকচুয়ালি মারা যাওয়ার পরে আর্টারিটা এমটি থাকে, সেই জন্য ওনার এই ভুলটা ছিল। আর্লি গ্রিকরা এই ভুলটা করেছিলেন এবং নামটাও দিয়েছিলেন আর্টারি, দ্যাট ইজ এয়ারটারি বা উইং পাইপ। অ্যারিস্টটল তো ছিলেন হচ্ছে আমরা বলতে পারি সকল কাজের কাজী, উনি সব দিক দিয়ে ওনার নলেজ ছিল। উনি বেসিক্যালি আমাদের অ্যানাটমিতে কম্পারেটিভ অ্যানাটমির উনি জনক বলতে পারি, আমরা ডেভেলপমেন্টাল অ্যানাটমি বা এমব্রায়োলজির জনক বলতে পারি। ওনার অবদান হচ্ছে উনি ফার্স্ট আর্টারি থেকে ভেইন যে আলাদা দুইটা জিনিস, এই জিনিসটা উনি প্রথম ডিসক্রাইব করেন এবং আলাদা করেন বা ডিস্টিংগুইশ করেন। তার মধ্যে ওনারও কিছু ভুল ছিল। উনি ভাবছিলেন যে ইউরেটার সম্ভবত ইউরেটার হচ্ছে অ্যাওর্টার ব্রাঞ্চ, যেহেতু অ্যাওর্টার কাছাকাছি থাকে, এবং উনি ভাবতেন যে নার্ভস হচ্ছে হার্ট থেকে অ্যারাইজ করে। সো এই ভুলগুলোকে আসলে ওইভাবে না দেখি, কারণ ওনাদের স্কোপটা আমি আগেই বলেছি অনেক কম ছিল। সো অ্যারিস্টটলের একজন ছাত্র ছিল, আমরা জানি ওনার নাম সবাই জানি, সেটা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। এবং আলেকজান্ডার দ্য গ্রেট হচ্ছে এই গ্রিক যে সভ্যতা আমরা বলি সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনকে এক্সপান্ড করেন, এই সাম্রাজ্যটাকে এক্সপান্ড করেন। আমরা জানি যে আমরা এখানে যে গ্রিক ম্যাপ দেখতে পাচ্ছি, সেই সময়কার গ্রিক ম্যাপ, এশিয়া থেকে শুরু করে পারস্য, এখান থেকে আমরা ইন্ডিয়ার পশ্চিমাঞ্চল পর্যন্ত ঢুকে যান। ওই দিক থেকে আমরা যদি দেখি সিরিয়া এবং ইজিপ্টে উনি দখল করেন, এবং উনি এবং ওনার পরবর্তী সেনাপতিরা সেলুকাস বা টলেমি যারা ছিলেন। সো ইজিপ্ট যখন দখল করেন, ইজিপ্টের একটা নগরের নাম হয় হচ্ছে আলেকজান্ডারের নামে, আলেকজান্দ্রিয়া। এবং এই আলেকজান্দ্রিয়া নগরী, আমরা জানি যে আলেকজান্দ্রিয়া হচ্ছে আমাদের আলেকজান্দ্রিয়ার বাতিঘর বা লাইট হাউস। আমরা যদি নাম শুনে থাকি অবশ্যই জানি, সেটা হচ্ছে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের একটা হচ্ছে আলেকজান্দ্রিয়ার বাতিঘর বা লাইট হাউস। এবং তার চেয়ে আমি বলতে পারি যে তার চেয়ে অন্তত আরেকটা বিখ্যাত জিনিস ছিল, যেটা হচ্ছে জ্ঞানের হাউস, আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি। এই আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিতে প্রচুর ম্যানুস্ক্রিপ্ট, স্ক্রোল থাকতো, স্ক্রোল পেপার যেটা থাকতো, প্যাপাইরাস ছিল। সো প্রায় 70,000-এর মতো। এবং মিশরে এই আলেকজান্দ্রিয়া নগরটাই ছিল হচ্ছে শিক্ষা দীক্ষার জন্য ওপেন। আদারওয়াইজ অন্যান্য জায়গায় কিন্তু মানুষের ডিসেকশনটা মানে এটার পারমিশনটা ছিল না, না গ্রিকদের মধ্যে না পরবর্তীতে রোমানদের মধ্যে, এটা একেবারে প্রহিবিটেড ছিল, শুধুমাত্র আলেকজান্দ্রিয়াতে করা যেত। এবং এই সুযোগটা নিয়েছিলেন একজন বিখ্যাত, উনার নাম হচ্ছে হিরোফাইলাস। এবং উনি আলেকজান্দ্রিয়া নগরীতে আসেন এবং ওখানে একটা অ্যানাটমি স্কুলের করেন, এবং উনি ওখানকার রাজার পারমিশন নিয়ে উনি প্রথম হিউম্যান বডি ডিসেকশন করেন। এটা হচ্ছে ডকুমেন্টেড যে উনি প্রথম ডিসেকশন করেছিলেন হিউম্যান বডি। এবং অবদান হচ্ছে যে উনার সেরিব্রাম থেকে সেরিবেলামকে উনি ডিফারেন্সিয়েট করতে পেরেছিলেন। উনি নাম দিয়েছিলেন প্রথম ডিউডেনামের নামটা, আমরা জানি ডিউডোকাডাক্টুলাস থেকে আসছে বা 12 ফিঙ্গারের ব্রেথ যেটা আসে, তো উনি এই নামটা দিয়েছিলেন যে ডিউডেনাম। ওনার সাথে আরেকজন ছিল ইরাসিস্ট্রেটাস, এই দুজন মিলে কিন্তু ডিসেকশন করেছিলেন। তারপরে ওনাদেরকে আমরা ফাদার অফ অ্যানাটমি বলতেই পারি, যে প্রথম ডিসেকশন। কিন্তু আমরা কেন বলি না, কারণ হচ্ছে অনেকেই বলেন অনেকেই বলে না, কিন্তু ওনাকে সাধারণত বলা হয় না এই জন্যই যে পরবর্তী গ্রিক যারা ছিলেন, যেমন গ্যালেন বা অন্যান্য, তারা বলেছিলেন যে ওনারা লিভিং বডি ডিসেকশন করতেন, অর্থাৎ যুদ্ধে যারা ক্যাপচার্ড হইতো তাদেরকে পাঠিয়ে দিত ওনাদের কাছে, এবং ওনারা এই লিভিং বডিগুলোকেও নাকি ডিসেকশন করেছিলেন। সো এটার জন্য আমরা ওনাকে আমরা আপাতত ফাদার অফ অ্যানাটমি বলতে পারছি না। এরপরে গ্রিক সাম্রাজ্য এই যে শেষ হচ্ছে, তখন আরেকটা সাম্রাজ্য, ইউরোপের আরেকটা সাম্রাজ্য উঠে যাচ্ছে, ওটা হচ্ছে রোমান সাম্রাজ্য। এই রোমান সাম্রাজ্য আমরা যেটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছি, সেই কালারটা হচ্ছে যে রোমান সাম্রাজ্যের যে বিস্তারটা, পুরা বিস্তারটা এইখান থেকে গ্রিস থেকে শুরু করে ব্রিটেন থেকে শুরু করে, তখন নাম ছিল ব্রিটানিয়া, এশিয়া মাইনর, ইজিপ্ট, আফ্রিকা, সব চারিদিকে ভূমধ্যসাগর এদিকে সমস্ত দখল করেছিল হচ্ছে রোমানরা। এবং এই রোমানদের এই সময়ে একজন গ্রিক ছিলেন যিনি টার্কিতে জন্মগ্রহণ করেছিলেন, ওনার নাম ছিল ক্লডিয়াস ক্ল্যান। উনি হচ্ছে আমাদের একজন, আমরা বলবো যে অ্যানাটমির আরেকজন প্রবাদ পুরুষ, যে ক্লডিয়াস গ্যালেন। উনি কত সালে ছিলেন, আমরা দেখতে পাচ্ছি যে উনি প্রায় 2100-2200 বছর আগে উনি ছিলেন। এবং এই ক্লডিয়াস গ্যালেন কিন্তু ডিসেকশন পারমিশন ছিল না তখন হিউম্যান বডিতে। রোমানরা আরো বেশি কনজারভেটিভ ছিল,
তো উনি করতেন কি, উনি পিক্স এবং মাঙ্কির উপরে ডিসেকশনটা করতেন। এবং উনার যেটা ছিল যে উনি ফ্রেনিক নার্ভ প্রথম বলেছিলেন, রিকারেন্ট নার্ভ, ল্যারিঞ্জিয়াল নার্ভের কথা প্রথম বলেছিলেন। উনি পিনিয়াল গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে উনি এই দুইটা ডেসক্রিপশন করেছিলেন, পিনিয়াল গ্ল্যান্ড অ্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওনার যে লেখাপত্র পরবর্তীতে পাওয়া যায় বা জানা যায়, এই লেখাটাকে পরবর্তী 1000, 1200, 1500 বছর পর্যন্ত ওনার লেখাটাই ধরা হয় যে উনি যা বলেছিলেন তা সত্যি। আমরা এটা মিডিল এজে গিয়ে আবার দেখবো যে গ্যালেনের প্রভাবটা কত ছিল। গ্যালেনিজম একটা টার্মই চলে এসেছিল। সো গ্যালেনের যে ভুলগুলা ছিল, উনি ভাবতেন যে আমি তো করতে পারছি না হিউম্যান বডি, সম্ভবত হিউম্যান বডি এবং এনিম্যাল বডি একই রকম স্ট্রাকচারালি, ইন্টারনালি স্ট্রাকচার একই রকম, কিন্তু এটা ভুল। উনি মনে করতেন যে হিউম্যান ম্যান্ডিবল হচ্ছে 2টা বোন দিয়ে তৈরি। উনি ভেবেছিলেন যে 7টা ক্র্যানিয়াল নার্ভ আছে আমাদের বডিতে মাত্র। সো গ্যালেনের এই ভুলগুলা ছিল। তারপরে আমরা বলতে পারি যে হিরোফাইলাস এবং গ্যালেন আমাদের 2 নায়ক, একজন প্রথম ডিসেকশন করেছেন, একজন হচ্ছে এক্সটেন্সিভ ওয়ার্ক করেছেন অ্যানাটমির উপরে প্রাচীনকালে। তো আমাদের বডির কোনো স্ট্রাকচার কি ওনাদের নামে আছে? আমরা দেখতে পাচ্ছি একটা নাম, সেটা হচ্ছে টর্কুলার হেরোফাইলি, কনফ্লুয়েন্স অফ সাইনাস। আমরা যদি হেড নেক করে থাকি তাহলে আমরা সাইনাসগুলো আমরা দেখতে পাচ্ছি যে সব সাইনাসগুলোর মিটিং পয়েন্ট যেটা আসে সেটা হচ্ছে কনফ্লুয়েন্স, একটা ডাইলেটেড পার্ট, কনফ্লুয়েন্স অফ সাইনাস। এটা আরেকটা নাম হচ্ছে, আমরা দেখবো যে ব্র্যাকেটে লেখা থাকবে টর্কুলার হেরোফাইলি বা হিরোফাইলাসের নামে। গ্যালেনের নামে আমাদের স্ট্রাকচার আছে, ছোটখাটো হলে স্ট্রাকচার আছে। সো গ্যালেনের নামে যেটা আছে সেটা হচ্ছে গ্রেট সেরিব্রাল ভেইন, আমরা যেটাকে বলি, বা গ্রেট ভেইন অফ গ্যালেন। সো আমরা একটু দেখাই দিই যে গ্রেট সেরিব্রাল ভেইনটা হচ্ছে এইটা, যেটা ইনফিরিয়র সাইডাস সাইনাসের সাথে মিলে স্ট্রেট সাইনাস তৈরি করে। সো স্ট্রেট সাইনাস তৈরি করে হচ্ছে গ্রেট সেরিব্রাল প্লাস হচ্ছে ইনফিরিয়র সাইডাস সাইনাস। আরেকটা জিনিস হচ্ছে, আমরা ল্যাটিন গ্রিকের এত কথা বললাম, আই মিন রোমান এবং গ্রিসদের এত কথা বললাম, কিন্তু আমাদের সবচেয়ে বড় অবদান আমরা বলতে পারি যে আমাদের বডির যত অ্যানাটমিক্যাল ওয়ার্ডস আছে অলমোস্ট সবই, অলমোস্ট যে টেকনিক্যাল টার্মগুলো আছে সবগুলো হচ্ছে আইদার ল্যাটিন অর গ্রিক। অ্যাকচুয়ালি গ্রিক, দেন এটা রোমানরা দখল করার পরে এটাকে ল্যাটিনাইজেশন করা হয়েছে, অর্থাৎ ল্যাটিন হয়ে গেছে। সো যে কোনো টার্ম, আমরা যদি লিঙ্গুয়াল বলি, আমরা থাইরয়েড বলি, আমরা যে কোনো মাসলের নাম বলি, নার্ভের নাম বলি, ইভেন আমরা অ্যানাটমি কথাটাও আসছে হচ্ছে গ্রিক থেকে, অ্যানা প্লাস টম। ডিসেকশন বা ডাইসেকশন কথাটাও আসছে গ্রিক থেকে। আমরা করোনা ভাইরাস পড়তেছি, করোনা, এটাও আসছে গ্রিক টার্ম থেকে। সো অলমোস্ট অল টেকনিক্যাল টার্ম যেগুলো, সেগুলো আইদার গ্রিক অর ল্যাটিন থেকে আসছে। সো শেষ হলো আমাদের একটা প্রাচীন যুগের একটা কাহিনী। তারপরে কি হলো? তারপরে একটা অন্ধকার পিরিয়ড, অন্ধকার পিরিয়ড বা আমরা এটাকে বলতে পারি ডার্ক এজ। ডার্ক এজ মানে হচ্ছে এই 2000 বছর বা 1500 বছর পর্যন্ত রোমানরা তো শাসন করে গেল, মোটামুটি একটা তাদের সিভিলাইজেশন তারা একটা গড়ে তুলেছিল। তো রোমানদের সিভিলাইজেশনটা কিভাবে ভেঙে গেল? তারা এক সময় দেখা গেল কি, তাদের আন্ডারে যে রাজ্যগুলো ছিল, এই যে ব্রিটানিয়া, দ্যাট ইজ ইংল্যান্ড, বা ওই দিক থেকে গল, তারা কি করলো যে তারা নিজেদের মধ্যে একটা মারামারি শুরু হলো এবং তারা নিজেরা নিজেদের রাজ্যগুলা তৈরি করতে লাগলো। তারা রোমান থেকে আলাদা হতে লাগলো আস্তে আস্তে, এবং প্রত্যেকটা ইউরোপের স্বতন্ত্র কান্ট্রি গুলা তৈরি হইলো, এবং তৈরি হওয়ার পরে আবার তাদের মধ্যে নিজেদের মধ্যে এই যে যুদ্ধ বিগ্রহ এই জিনিসগুলো চলতে লাগলো। এই পরবর্তীতে 1000 বছর পর্যন্ত মোটামুটি এই যুদ্ধ নিয়েই তাদের মধ্যে ছিল। শিক্ষা দীক্ষার বা জ্ঞানার্জন জিনিসটা ছিল একেবারেই কম। আর পোপ, যিনি যার প্রভাব ছিল অপরিসীম, এবং পেপাল রুল একটা ছিল, বা বাবার আইন, পেপা মানে হচ্ছে বাবা। সো ওনার আইনে যেটা ছিল যে বাইবেলের এগেনস্টে বা বাইবেল কন্ট্রাডিক্ট করে এমন কোনো কথাবার্তা, এমন কোনো জ্ঞানার্জন করা যাবে না। সো এই আইনটা রেনেসার আগ পর্যন্ত মোটামুটি এই আইনটাই ছিল। হচ্ছে ক্রুসেডের যুদ্ধ, মুসলিম প্লাস খ্রিস্টিয়ানদের মধ্যে একটা যুদ্ধ ছিল, এবং বেশ কয়েকশো বছর ধরে এই যুদ্ধটা চলেছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, রোমানরা আলেকজান্দ্রিয়াতে যে চর্চা কেন্দ্র ছিল, দ্যাট ইজ আলেকজান্দ্রিয়া লাইব্রেরি, সেই লাইব্রেরির বেশিরভাগ অংশই তারা পুড়ায় দিয়েছিল। সো এইসব দিক থেকে দেখা গেল যে ইউরোপরা একটা অন্ধকার যুগের মধ্যে পড়ে গেছিল। কিন্তু একই টাইমে আরেকটা জায়গায়, দ্যাট ইজ হচ্ছে আমরা বলতে পারি মিডল ইস্ট বা আরব কান্ট্রিগুলোর মধ্যে, তখন তাদের মধ্যে একটা ছিল স্বর্ণযুগ বা গোল্ডেন এজ। সো এই আরব কান্ট্রির
গোল্ডেন এজের মধ্যে আমরা জানি, অনেকেই জানি, অনেক স্কলার সে সময় স্পেশালি ইরান থেকে অনেক স্কলার তখন তৈরি হলো। ইউরোপ যখন অন্ধকারে তখন এখান থেকে এদের কিন্তু আর ডার্ক এজ না, এদের হচ্ছে গোল্ডেন এজ। সো আমরা অনেকের নাম জানি, জাবির ইবনে হায়ান, ফেরদৌসি শাহনামা লিখেছিলেন, জালালউদ্দিন রুমি ছিলেন, আল বিরুনি ছিলেন, ওমর খাইয়াম ছিলেন, আল রাজি ছিলেন, শেখ সাদি ছিলেন, এবং মেডিসিনের জন্য সবচেয়ে নাম করা হচ্ছে ইবনে সিনা ছিলেন। সো ইনারা তো ছিলেন, এবং ইসলামিক গোল্ডেন এজের শেষের দিকে আরেকজন ছিলেন পার্সিয়ারি, উনিও ইরানের, ওনার নাম ছিল হচ্ছে মনসুর ইবনে ইলিয়াস। 1390 সালের দিকে উনি একটা বই পাবলিশ তো না, তখন তো আসলে প্রিন্টিং মেশিন আবিষ্কার হয়নি, সবকিছু হাতে ড্রয়িং করে করা। আমরা বলতে পারি যে প্রথম অ্যানাটমি ড্রয়িং যেটা হাতে করা এবং যেখানে হচ্ছে কালার ইউজ করা হয়েছিল, মনসুর ইবনে ইলিয়াস উনি 40টা পেজ এরকম ফলিও তৈরি করেছিলেন, 40টা পেজের অ্যানাটমি, তাসরিহি বদনি ইনসানি, অর্থাৎ অ্যানাটমি অফ দ্য হিউম্যান বডি, এটা ওনার বইটার নাম ছিল। সো ওই বইয়ের ফিগার খুবই ক্রুড পিকচার, মানে হচ্ছে খুব ভালো ছবি না, দেখা যাচ্ছে যে ডাইজেস্টিভ সিস্টেমের একটা ছবি, আমরা দেখতে পাচ্ছি নার্ভাস সিস্টেম, আর্টেরিয়াল সিস্টেম, সব ছবিগুলা। সো এটাই হচ্ছে আমরা বলতে পারি যে ইট ইজ দ্য ফার্স্ট কালার অ্যাটলাস অফ অ্যানাটমি অ্যাকচুয়ালি। সো এটা করেছিলেন হচ্ছে মনসুর ইবনে ইলিয়াস। সো মনসুর ইবনে ইলিয়াস যখন এটা করলেন, তখন কি হলো যে ইউরোপ কি এরকম অন্ধকার যুগে পড়ে থাকলো? না, আমরা চলে আসলাম এখন মিডিল এজে, একদম মধ্যযুগে, যখন ইউরোপ আরবদের সাথে ক্রুসেডের যুদ্ধ হলো, আরবদের সাথে বাণিজ্য হলো, আরবরা তখন দেখা গেছিল যে ইন্ডিয়া, সুমাত্রা সব দিকে বাণিজ্য করতো, এবং সেটা সেই জিনিসপত্র নিয়ে তারা ইউরোপে ভেনিসের বন্দরে গিয়ে, ইটালিতে ওখানে গিয়ে বিক্রি করতো, এবং তাদের মধ্যে একটা লেনদেনও ছিল। এবং আরবরা কিন্তু তখন অলরেডি মিশর দখল করে ফেলছিল, এবং মিশরের যে জিনিসগুলো ছিল, দ্যাট ইজ হচ্ছে আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে যা পুড়ে গিয়েছিল, যা বাকি ছিল সেই জ্ঞানগুলা তারা পেয়ে গেছিল, এবং তাদের মধ্যে এই চর্চাটা ছিল, অ্যারিস্টটলের চর্চা, গ্যালেনের চর্চা, সবকিছু তারা অ্যারাবিক ভাষায় ট্রান্সলেট করেছিল। এবং অ্যারাবিক ভাষার থেকে যখন ইউরোপরা এই জিনিসগুলো সন্ধান পায় আরবদের থেকে, তারা আবার এটাকে, এই বইগুলোকে ল্যাটিন করে, এবং তাদের মধ্যে তখন খেয়াল হয় যে আমাদের পূর্বপুরুষরা এত জিনিয়াস ছিল, এত ইয়ে ছিল, সো আমরা আবার জাগবো, সেই গ্রিক রোমানদের মতো আমরা আবার জাগবো। এটাকে আমরা বলি হচ্ছে রেনেসাঁ, পুনর্জাগরণ। সো ইউরোপে তখন শুরু হলো কি পুনর্জাগরণ। সো এই পুনর্জাগরণের সময় আমরা বলতে পারি আমরা তখন আর্লি মিডিল এজে চলে এসেছি, এবং মিডিল এজে আমরা এই যে হিরোফাইলাস যে ডিসেকশন করেছিলেন আলেকজান্দ্রিয়াতে, এই ডিসেকশনের কত বছর পরে, প্রায় 1500 বছর পরে আবার প্রথম ডিসেকশন, হিউম্যান বডি ডিসেকশন হলো। এই 1500 বছর কোনো ডিসেকশন হয়নি। সো ফার্স্ট পাবলিক ডিসেকশন উনি পোপের অনুমতি নিয়ে করেছিলেন। ওনার নাম হচ্ছে মন্দিনো দলুজি, উনি হচ্ছেন ইটালি রেনেসার শুরুটা হয়েছিল একবার ইটালি থেকে। সো মন্দিনো দলুজি উনি একটা বইও লিখেছিলেন, অ্যানাথোমিয়া। তখনও মনে রাখতে হবে যে প্রিন্টিং মেশিন কিন্তু আবিষ্কার হয়নি, সব হচ্ছে হ্যান্ড রিটেন বই। এই বইটার নাম ছিল অ্যানাথোমিয়া, 44 পেজের একটা বই, কিন্তু কোনো পিকচার ছিল না, কিন্তু এই বইটা মোস্ট পপুলার বই ছিল, পরবর্তী প্রায় 200 বছর ধরে মোস্ট পপুলার বই ছিল। এবং মন্দিনো উনি কিন্তু গ্যালেনের বইটা যখন অ্যারাবিক থেকে ট্রান্সলেট হয়ে ল্যাটিনে ট্রান্সলেট হয়ে আসছে, উনি গ্যালেনের বই পড়ে এত প্রভাবিত হয়েছিলেন যে গ্যালেন হচ্ছে সবকিছু। উনি গ্যালেনের যে অ্যানাটমির যে টেক্সটটা ছিল, ওই টেক্সটটাই উনি আবার নিজের মতো করে লিখেছিলেন। আবার দেখা গেছে কি যে যদি দেখা যেত পরবর্তীতে অ্যানাটমিস্টদের মধ্যে, এবং মন্দিনো নিজেও এই প্র্যাকটিসটা করেছেন, যে বডির মধ্যে কোনো কিছু দেখা গেল, আরে এটা তো গ্যালেন বলেন নাই, গ্যালেন তো বলছেন ম্যান্ডিবল দুইটা, এখানে দেখা যাচ্ছে একটা বোন যে হিউম্যান বডিতে, বলতো এটা বডির ভুল, এরর, বডি এরর আছে, বডিতে ভুল আছে, গ্যালেন ভুল করতে পারেন না। অর্থাৎ এই গ্যালেনিজমের প্রভাবটা এত বেশি ছিল, এবং সেই প্রভাবটাকে ভেঙেছিলেন পরবর্তীতে কে, সেটা আমরা দেখব। প্রিন্টিং মেশিন আবিষ্কার হলো 1450-এর দশকে, জার্মানি গুটেনবার্গ উনি প্রিন্টিং মেশিন আবিষ্কার করলেন, এবং তারপরে মোটামুটি রেনেসাঁ তো আরো বেশি, বই ছাপা, লিখো, বই ছাপো, এরকম। তো তার 50 বছরের মধ্যে দেখা গেল প্রথম অ্যানাটমি বুক, প্রিন্টেড অ্যানাটমি বুক চলে আসলো 1491 সালে। ওনার নাম ছিল হচ্ছে জোহানেস দ্য কোথাম। সো উনি এই বইটা লিখেছিলেন
ফ্যাসিকুলাস মেডিসিনা বইটার নাম ছিল। এবং দেখা যাচ্ছে যে ওনার বইয়ের এই ছবিটা হচ্ছে একজন বসে আছে চেয়ারম্যানের মতো বা চেয়ারপারসনের মতো, আর বারবার সার্জন বা নাপিতরা বডি কাটছে, উনি হয়তো গ্যালেনের টেক্সটগুলো পড়ে শোনাচ্ছেন এবং সেই হিসাবে বডি কাটা হচ্ছে। সো এরকম ফার্স্ট প্রিন্টেড বুক। আমরা আরেকজনের কথা বলি, প্রিন্টেড বুক আসলো এর সময় সময় আরেকজন ছিলেন খুব নাম করা, তাই না? আমরা সবাই নাম জানি, এটা লিওনার্দো দা ভিঞ্চি, রেনেসার আরেকজন প্রবাদ পুরুষ। এবং উনি হচ্ছে ইটালির, লিওনার্দো দা ভিঞ্চি, সবাই ইটালির এখান থেকে। সো আমরা এখানে লিওনার্দো দা ভিঞ্চি, উনি কিন্তু আমরা অনেকে জানি কিনা যে উনি যেহেতু আর্টিস্টিক মানে আর্টের উপরে একটা ওনার ইয়ে ছিল এবং উনি হিউম্যান বডি ড্র করতেন। তো ওনার একটা ইয়ে ছিল যে হিউম্যান বডি যদি ড্র করতে হয়, আমি হিউম্যান বডি স্ট্রাকচার গুলো আসলে কি, উনি পোপের কাছে অনুমতি চেয়েছিলেন, পোপ তাকে অনুমতি দেন এবং উনি বেশ কিছু হিউম্যান বডি ডিসেকশন করেছিলেন এবং সেগুলো উনি ছবি আঁকতেন। লিওনার্দো দা ভিঞ্চি, আমরা ছবি দেখতে পাচ্ছি যে লিওনার্দো দা ভিঞ্চি স্কেলেটাল সিস্টেমের উপরে ছবি এঁকেছিলেন, মাস্কুলার সিস্টেমের উপর ছবি এঁকেছিলেন এবং পরবর্তীতে ফিটাস ইন ইউটেরো যেটা আমরা বলি সেই ছবিগুলো এঁকেছিলেন। এরকম অনেক অ্যানাটমিক্যাল ড্রয়িংস আছে লিওনার্দো দা ভিঞ্চির। এরপরে আমরা কার কথা বলবো? আমরা বলবো হচ্ছে আমাদের গল্পের যে মহানায়ক, সবচেয়ে বড় নায়ক, উনি হচ্ছেন আন্দ্রিয়াস ভ্যাসেলিয়াস, যাকে আমরা আসলে ট্রু ফাদার অফ অ্যানাটমি হিসেবে কনসিডার করি। সো আন্দ্রিয়াস ভ্যাসেলিয়াস লিওনার্দো দা ভিঞ্চির প্রায় সমসাময়িক বা আরেকটু পরে। তো উনি যেটা করেছিলেন, উনি বেসিক্যালি ছিলেন হচ্ছে বেলজিয়ামের লোক, হ্যাঁ, ফ্লেমিশ, তখন ফ্লেমিশ বলা হতো, এবং উনি ওখান থেকে শিক্ষার জন্য রোমে, অবশ্যই ইটালিতে আসতে হবে, রোমে আসছিলেন এবং একটা সময় উনি পাদুয়াতে যান, পাদুয়া ইউনিভার্সিটির উনি অ্যানাটমির প্রফেসর হিসেবে জয়েন করেন এবং উনি বডি ডিসেকশন করতেন তখন পোপের অনুমতি নিয়ে। এবং বডি ডিসেকশন করতে গিয়ে উনি দেখেন যে না, এগুলা তো গ্যালেন যা বলছে তার সাথে অনেক কিছুই মিলে না। সো উনি এই জিনিস মতগুলা প্রথমে প্রকাশ করতে থাকেন, কিন্তু তখনকার যে কন্টেম্পোরারি অ্যানাটমিস্ট যারা ছিল তারা ওনার সাথে অ্যাগ্রি করতেন না। তো না করার পরেও উনি একটা বই লিখে ফেলেছিলেন, বিখ্যাত বই, 1543 সালে কোপার্নিকাসও কিন্তু তার বিখ্যাত বই সূর্যকেন্দ্রিক মতবাদ, যে বইটা ছাপা হয়েছিল একই বছরে। সো আন্দ্রিয়াস ভ্যাসেলিয়াস এর বইটা আমরা দেখতে পাচ্ছি, আমরা চিন্তা করি যে 1543 সালের বই, দ্যাট ইজ অলমোস্ট 500 ইয়ার্স ব্যাক। তখন রেনেসাঁ, আমরা আমাদের দিকে চিন্তা করি যে আমাদের সাবকন্টিনেন্ট তখন কি ছিল, কিচ্ছু ছিল না বেসিক্যালি। সো এই বইটা ছাপা হয়েছিল হচ্ছে 1543 সালে এবং আমরা বইয়ের ছবি দেখতে পাচ্ছি। তখন ছবিগুলা ছিল মোরাললেস, মানে মাইনিউট স্ট্রাকচার বা ডিটেইল স্ট্রাকচারের চেয়ে আর্টিস্টিক ভাবটা বেশি ছবির মাধ্যমে তুলে ধরা হতো। সো আরো কিছু ছবি আমরা দেখি, ওই বইয়ের ছবি, এগুলো সব হচ্ছে আন্দ্রিয়াস ভ্যাসেলিয়াসের বইয়ের ছবি। আন্দ্রিয়াস ভ্যাসেলিয়াস একটা জিনিস করেছিলেন, সেটা হচ্ছে যে আমরা জোহানেস দি ক্যাথাম ফার্স্ট প্রিন্টেড বুক দেখলাম যে চেয়ারপারসন যেমন বসে থাকে, তাই তুমি এটা করো, তুমি এটা করো। সো উনি ডিসেকশন করবেন না, নাপিতটা ডিসেকশন করুক। তখনকার যুগে যেহেতু সার্জারি কম হইতো, সো ছোটখাটো কাটা ছিঁড়া সব নাপিতরা করতো, বলতো হচ্ছে বারবার সার্জন। আর আন্দ্রিয়াস ভ্যাসেলিয়াস এই প্রথাটাকে ভেঙে দেন। উনি করেন কি, উনি নিজে নেমে আসেন, উনি নিজে ডিসেকশন করছেন এবং ইনি হচ্ছে আন্দ্রিয়াস ভ্যাসেলিয়াস, যিনি সবাইকে নিয়ে দেখা যাচ্ছে যে ডিসেকশন। এটা ওনার বইয়ের ছবি, যেটা আছে যে ফেমাস বুক, আমরা নামটা পরে বলছি। সো এই বইয়ের একটা ছবি। সো আন্দ্রিয়াস ভ্যাসেলিয়াসকে আমরা বলতে পারি যে আসলে উনি ফাদার অফ অ্যানাটমি, মডার্ন অ্যানাটমি বলতে পারি আমরা। অনেকে হয়তো তর্ক করতে পারেন যে ফাদার অফ অ্যানাটমি গ্যালেন, কেউ বলতে পারেন হিরোফাইলাস, আবার কেউ বলেন হচ্ছেন আন্দ্রিয়াস ভ্যাসেলিয়াস। তো ওনার বইটা যেটা, ওই নামটা ছিল হচ্ছে দ্য হিউম্যানি কর্পোরিস ফ্যাব্রিকা লিব্রি সেপ্টাম, অর্থাৎ হচ্ছে ল্যাটিন এটা, আর ইংলিশটা হচ্ছে অন দ্য ফ্যাব্রিক অফ দ্য হিউম্যান বডি ইন 7 বুকস। সো এই বইটা ওনার ছিল। আন্দ্রিয়াস ভ্যাসেলিয়াসের কন্ট্রিবিউশন তো অনেক, অ্যানাটমি উনি অনেক জিনিস বলেছেন, অমেন্টামের কথা বলেছেন, অ্যাজাইগাস ভেইনের কথা প্রথম বলেছেন, এরকম অনেক টুকটাক জিনিসের কথা উনি বলেছেন। উনি ফার্স্ট স্পেনার্ড বোনটা উনি ডেসক্রাইব করেন, কারণ এত ভিতর থেকে স্পেনার্ড বোন বের করে সেটার ডেসক্রাইব করাটা খুব টাফ। তো ওনার নামে স্পেনার্ড বোনে আমরা একটা ফোরামেনও পাই, খুব বেশি আমরা হয়তো শুনি নাই।
কারণ হচ্ছে ওনারাই মেইন কন্ট্রিবিউটর, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে যারা অ্যানাটমিস্ট ছিল তারা এই ছোট ছোট জিনিসগুলো আবিষ্কার করে ওনাদের নামগুলা আলটিমেটলি ওখানে চলে গেছে। সো ভ্যাসেলিয়াসের ফোরামেন ভ্যাসেলি আমরা যেটা বলি, আমরা বলতে পারি যে ফোরামেন রটারডামের মিডিয়ালি এই ফোরামেন যেটা আছে সেটা হচ্ছে ফোরামেন ভ্যাসেলি, যেখানে ইনিসারি ভেইন পাস করে একটা। আন্দ্রেয়াস ভ্যাসেলিয়াস উনি একটা কনভিক্টেড ফেলন, একটা অপরাধীর যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তার বডিটা ডাইসেক্ট করছিলেন এবং উনি ওখান থেকে স্কেলেটনটা বের করছিলেন। এবং এইটাই বলা হয়, এই স্কেলেটনটা এখনো টিকে আছে, এটা সুইজারল্যান্ডের ব্যাসেল ইউনিভার্সিটিতে আছে, এবং এইটাই আমরা বলতে পারি যে ওল্ডেস্ট সার্ভাইভিং অ্যানাটমিক্যাল স্পেসিমেন, যেটা এখনো আমাদের টিকে আছে অলমোস্ট 500 ইয়ার্স ধরে। সো আমাদের একটা কোশ্চেন ছিল যে ওল্ডেস্ট স্পেসিমেন কোনটা। আর আমরা শুরুতে বলেছিলাম যে ভ্যাসেলিয়াসকে পালাতে হয়েছিল। কেন পালাতে হয়েছিল? এরকম গল্পে আছে যে ভ্যাসেলিয়াস রোম থেকে পরে স্পেনের রাজার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে উনি ছিলেন, এবং দেখা গেছে যে উনি একবার একটা ডিসেকশন করতেছিলেন, এই সময় একজন ঢুকে দেখে যে যার ডিসেকশন করতেছেন তার হার্টটা তখনও বিট করতেছে। সো এইটা নিয়ে ভ্যাসেলিয়াসকে, যখন ভ্যাসেলিয়াস বুঝে যান যে উনি ধরা পড়ে গেছেন এবং ওনার যেটা হতে পারে যে শাস্তি হতে পারে, উনি তারপরে স্পেন থেকে পালায় যান। স্পেন থেকে পালায় উনি তীর্থযাত্রী হিসাবে জেরুজালেমে যান এবং ফেরার পথে জাহাজডুবিতে কপর্দক শূন্য একেবারে অবস্থায় উনি মারা যান। সো ভ্যাসেলিয়াস ছিলেন হচ্ছে 16th সেঞ্চুরি অ্যানাটমিস্ট আমরা বলতে পারি। সো 16th সেঞ্চুরি অ্যানাটমিস্ট ভ্যাসেলিয়াস যখন ছিলেন, ওনার সমসাময়িক আরো কিছু অ্যানাটমিস্ট ছিলেন, নাম করা আমরা কিছু অ্যানাটমিস্টের নাম বলি, তারপরে আমরা আমাদের মেইন আরেকটা গল্পে চলে যাব। সো 16th সেঞ্চুরি অ্যানাটমিস্ট ভ্যাসেলিয়াসের সমসাময়িক আমরা বলতে পারি, ভ্যাসেলিয়াসের ছাত্র বলতে পারি, বন্ধু বলতে পারি। ওনার নাম হচ্ছে গ্যাব্রিয়েলো ফ্যালাপিও। উনি হচ্ছে ইটালিয়ান, এবং ওনার নাম আমরা জানি যে ওনার নামে আমাদের একটা টিউব আছে, সেটা হচ্ছে মানে ফিমেল, ইন কেস অফ ফিমেল সেটার নাম হচ্ছে ইউট্রাইন টিউব বা ফ্যালোপিয়ান টিউব আমরা নামটা বলি। একই সময়কার বার্টোলোমিও ইউস্টাচি, এবং ইউস্টাচিয়ান টিউব আমরা জানি যে উনি হচ্ছে ইটালিয়ান। উইলিয়াম হার্ভে এই সময় ইংলিশ একজন ছিলেন, খুব নাম করা উইলিয়াম হার্ভে, আমরা জানি যে সার্কুলেটরি সিস্টেমের জনক ফাদার বলা হয় ওনাকে। এবং এই গল্প আছে যে উনি মানে তখন মানুষ অ্যানাটমি শেখার জন্য বডি তো আর পায় না, উনি ওনার বাবা যখন মারা যান এবং ওনার বোন যখন মারা যান, উনি জাস্ট এটাকে কবরস্থ করার আগে বডিগুলো ডিসেকশন করেছিলেন। 17th সেঞ্চুরি অ্যানাটমিস্ট আমরা দুই একজনের নাম আমরা একটু বলি। থমাস উইলিস, উনি ইংলিশ। তখন মনে রাখতে হবে যে ইটালিয়ানদের প্রাধান্য কম, তখন ইংলিশরা আস্তে আস্তে, ব্রিটিশরা আস্তে আস্তে জায়গা জুড়ে জুড়ে দেয় এবং তাদের মধ্যে জ্ঞান বিজ্ঞান অনেক বেড়ে গেছিল। সো থমাস উইলিস উনি নিউরো অ্যানাটমির অনেকেই বা নিউরো মেডিসিনের জনক বা ফাদারও বলা হয় ওনাকে। এবং থমাস উইলিস, আমরা সার্কেল অফ উইলিসের নাম আমরা সবাই জানি, বেজ অফ দ্য ব্রেইনে যে আর্টেরিয়াল সার্কেলটা আছে। থমাস ওয়াটন, উনিও ব্রিটিশ, ওনার নামে একটা আছে ওয়াটনস জেলি, আমরা সেটাও জানি। রেগনিয়ার দ্য গ্রাফ, উনি হচ্ছে ডাচ একজন, গ্রাফিয়ান ফলিকল ওনার নামে। লরেঞ্জো বেলিনি হচ্ছে ইটালিয়ান, এবং ডাক্ট অফ বেলিনি আমরা জানি যে কিডনিতে যেটা আমরা পাই, ডাক্ট অফ বেলিনি। জোহান কনরাড ব্রুনার্স গ্ল্যান্ড বা সাবমিউকাসাল গ্ল্যান্ড অফ দি ডিউডেনাম, আমরা এটাও জানি, উনি একজন সুইস অ্যানাটমিস্ট। এবং আমরা অনেক আছে, আমরা তিনজনের নাম বলে শেষ করি এই পর্বটা, সেটা হচ্ছে আলেকজান্ডার মনরো, অর্থাৎ তিনজনের নামই একই, একজন প্রাইমাস, একজন সেকেন্ডাস আর একজন টার্সিয়াস, দাদা, বাবা, ছেলে, তিনজন। এবং এই তিনজন তখন যে এডিনবরা মেডিকেল অ্যানাটমিক্যাল স্কুল যেটা ছিল, এই অ্যানাটমিক্যাল স্কুলে তিনজন চেয়ারপারসন হিসেবে 126 বছর কন্টিনিউয়াস, তারা তিনজনই হচ্ছে দীর্ঘজীবী ছিলেন, এবং 126 বছর তিনজন পর পর অ্যানাটমি চেয়ারপারসন হিসেবে তারা ছিলেন আর কি, নিযুক্ত ছিলেন। আলেকজান্ডার মন্ডোর কথা আমরা কেন বললাম? কারণ হচ্ছে আলেকজান্ডার মন্ডো সেকেন্ডাস যে
ওনার নামে আমাদের একটা স্ট্রাকচার আছে বডিতে, আমরা যদি ব্রেন পড়ে থাকি সেটা হচ্ছে ফোরামেন অফ মনরো আমরা যেটাকে বলি, এটা হচ্ছে সেকেন্ডাস। আর আলেকজান্ডার মনরো টার্সিয়াস যিনি, ওনার কথা আমরা পরবর্তী অধ্যায়ে ওনার সাথে আমাদের একটা সম্পর্ক আছে সেটা আমরা জানবো। তবে এটুকু বলে রাখি, আলেকজান্ডার মনরো টার্সিয়াসের একজন স্টুডেন্ট ছিলেন নাম করা, তার নাম হচ্ছে চার্লস রবার্ট ডারউইন। সো ডারউইন হচ্ছে ওনার ছাত্র ছিলেন। সো আমরা দেখলাম যে 16th সেঞ্চুরি 17th সেঞ্চুরি অ্যানাটমিস্ট অনেক বেড়ে গেছে, মেডিকেল স্কুল চারিদিক থেকে, ছোট ছোট মেডিকেল স্কুল চারিদিক দিয়ে হতে লাগলো। এবং বডি পাবা কোথায়? বডি পেতে গেলে মানে অপরাধ ছাড়, কারণ তখন রাজাদের একটা আইন ছিল যে বছরে 4টা কি 5টা বডি দেওয়া হবে, যারা এক্সিকিউটেড প্রিজনার, যাদেরকে ফাঁসি দেওয়া হয়, 4টা কি 5টা, এবং নাম করা যেগুলো আছে কলেজ আছে সেগুলাতে শুধুমাত্র দেওয়া হবে। তো অন্যরা করবে কি? তো তখন এই জন্যই ক্রাইম জিনিসটা অনেক বেড়ে গিয়েছিল। এবং এই কথাটা আমরা প্রথমে উইলিয়াম শেক্সপিয়ারের কথা বলেছিলাম। উনি ভয় পেয়েছিলেন যে ওনার গ্রেভ থেকে বোন চুরি হয়ে যাবে, কারণ তখন এই জিনিসটা ছিল, প্র্যাকটিস ছিল অনেক বেশি। এবং যার জন্য এগুলা সব মিডিল এজের যে গ্রেভিয়ার্ড গুলো আছে আমরা দেখতে পাচ্ছি আয়রন কেস দিয়ে প্রোটেক্ট করা আছে। সো এবং ওয়াচ টাওয়ার ছিল যেখান থেকে কেয়ারটেকাররা দেখতো যে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে কিনা, বোনস্টোনস এরকম। সো এটা একটা বিশাল অপরাধ এবং এটা খুবই বেড়েছিল। তারপরে এটা হয়তো সহ্য করা যেত, কিন্তু সবচেয়ে ডার্কেস্ট চ্যাপ্টার বা ব্ল্যাকেস্ট চ্যাপ্টার যেটা হলো, এবং এই ব্ল্যাকেস্ট চ্যাপ্টার থেকে আমরা একটা বলি যে ভালো জিনিসও হয়ে গেল সেখান থেকেই, এই ক্রুয়েলিটির থেকে একটা ভালো জিনিসও হলো, সেটা আমরা দেখি। এটা হচ্ছে অলরেডি আমরা বলতে পারি 1820-এর দশক। হ্যাঁ, উইলিয়াম বার্ক এবং উইলিয়াম হেয়ার তারা দুইজন হচ্ছে আইরিশ, এবং তারা অবস্থা ভালো ছিল না। হেয়ারের একটা ছিল, লজিং হাউস ছিল, ছোট লজিং হাউসের মতো, এবং সেখানে গরিবরা যারা, তারা যাদের কোনো আত্মীয় স্বজন নাই, তারা এসে শেল্টার নিত, অল্প টাকা দিয়ে তারা শেল্টার দিত ভালো। এবং হেয়ারের সাথে তার ফ্রেন্ড একজন ছিল বার্ক। সো শেল্টার দিতে গিয়ে একটা সময় হলো কি যে তাদের একজন রেসিডেন্ট বা যে ছিল মারা গেল। মারা যাওয়ার পরে দেখা গেল তার কাছে তারা বেশ কিছু টাকা পায়, এবং এই টাকা উদ্ধার করার জন্য তো কোনো উপায় নাই। তখন অ্যানাটমিতে তারা জানতো, সবাই জানতো মোটামুটি অ্যানাটমিস্টরা বডি চাই। তো তারা ওই বডি নিয়ে চলে গেল। কার কাছে গেল? ফার্স্টে গেল হচ্ছে আমরা মনরোর কথা বললাম, অর্থাৎ আলেকজান্ডার মনরো টার্সিয়াস, উনার কাছে ফার্স্টে গেল, কিন্তু উনাকে পাননি। যার জন্য তারা গেল হচ্ছে সেকেন্ড আরেকজন অ্যানাটমিস্ট, উনিও খুব নাম করা, ডক্টর রবার্ট নক্সের কাছে গেল। উনি কিনে নিলেন এটা 7 পাউন্ড দিয়ে। তো কিনে নেওয়ার পরে তারা তো দেখলো যে ভালোই লাভজনক ব্যবসা। হ্যাঁ, তখন তারা করলো কি যে আমরা তাহলে একটা কাজ করতে পারি, যাদের কোনো ঠিক ঠিকানা নাই, অনাথ, তাদেরকে আমরা মেরে ফেলবো। কিভাবে মারবো? একেবারে হেয়ার বডির উপরে চেপে বসতো এবং বার্ক সাফোকেট করতো, আইদার বালিশ চাপা বা হাত চাপা দিয়ে এভাবে সাফোকেট করে মেরে ফেলতো, এবং মেরে ফেলে বডিগুলা নিয়ে যেত হচ্ছে ডক্টর রবার্ট নক্সের কাছে। উনি এগুলা কিনতেন, এবং 15 থেকে 16 জনকে তারা এভাবে মেরে ফেলছিল। ইনি হচ্ছেন ডক্টর রবার্ট নক্স, যিনি এই বডিগুলা কিনতেন। এবং আলটিমেটলি কি হলো? আলটিমেটলি যখন জানাজানি হয়ে গেল, উইলিয়াম হেয়ার সে হচ্ছে রাজসাক্ষী হয়েছিল, এবং উইলিয়াম বার্কের ফাঁসি হয় 1829 সালে। এটা তখনকার পেপারের একটা ছবি, যে এখানে দেখা যাচ্ছে যে উইলিয়াম বার্কের ওপেন ফাঁসি দেওয়া হয়েছিল, এবং 25,000-এর মতো মানুষজন ছিল। উইলিয়াম হেয়ারকে ছেড়ে দেওয়া হয়, এবং সে পরবর্তীতে তার লাইফ কি হয়েছিল কেউ জানে না, এবং সে পালায় বেড়াইছিল। এই যে ফাঁসি দেওয়ার সময় জাজ সাহেব একটা কথা বলেছিলেন যে তুমি যে কাজটা করেছো সেটার জন্য তোমাকে যেটা করা হবে, পাবলিকলি ডিসেক্ট করা হবে। একেবারে তোমাকে এক্সিকিউট করা হবে, মারা হবে, এবং তোমাকে পাবলিক ডিসেক্ট করা হবে। পাবলিকলি ডিসেক্ট করছিলেন কে? আলেকজান্ডার মনরো টার্সিয়াস, এই যে নাতি ছিল, উনি করছিলেন হচ্ছে এই বডি ডিসেকশন। এবং শুধু তোমার বডি ডিসেকশন করা হবে না, তোমার বডির যে বোনস, এই বোনসগুলা মিউজিয়ামে থাকবে। এবং তোমার যে এইটা হচ্ছে উইলিয়াম বার্কের যে স্কেলিটন এখনো আছে এডিনবরা অ্যানাটমি মিউজিয়ামে, এবং 1829 সাল থেকে, 200 বছর আগে।
এবং তোমার যে চামড়া আছে, স্কিন আছে, সেটা দিয়ে হচ্ছে বই বাইন্ডিং করা হবে। সেটাও এখন পর্যন্ত ওই মিউজিয়ামের মধ্যে আছে, বার্কেটটা। এবং তখন একটা কবিতা ছিল, রাইম ছিল, ছড়া ছিল, এবং সেটা দিয়ে ভয় দেখানো হতো, বাচ্চাদেরকে ভয় দেখানো হতো যে এই বার্কস দ্য বুচার আসবে, কিন্তু বার্ক ইজ দ্য বুচার, হিয়ার ইজ দ্য থিপ, নক্স দ্য বয় হু বাইস দ্য বিফ। এটা ছিল তখনকার একটা রাইম। আমরা রবার্ট লুইস স্টিভেনসনের নাম জানি। ইনি হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন। উনি অনেক নাম করা অনেক কিছু, ট্রেজার আইল্যান্ড লিখেছেন। সো শর্ট স্টোরি রাইটার। উনি একটা বই লিখেছিলেন বার্ক এবং হেয়ারকে নিয়ে। তার নাম ছিল হচ্ছে দ্য বডি স্নেচার বা বডি চোর। হলিউডে অনেক মুভি হয়েছে, এটা 40 দশকে হয়েছিল দ্য বডি স্ন্যাচার। দ্য বডি স্ন্যাচার 60-র দিকে হয়েছিল, 2010-11-র দিকে হয়েছিল বার্ক অ্যান্ড হেয়ার, এই মুভিগুলো। তাতে কি হলো? এতদিন তো ঠিক আছে, কবর থেকে নিয়ে যাচ্ছে, এখন তো মানুষ, জীবন্ত মানুষ, লিভিং মানুষকে মারতেছে। পাবলিক রেজ, যেটা পাবলিকরা খেপে গেল, খুব খেপে গেল, এবং তারা প্রোটেস্ট শুরু করলো এটা নিয়ে। অনেকটা এই ধরনের কথা না, মানে এটা আমরা একটু মজা করে লেখা যে স্টপ ডিসেকশন, উই হ্যাড অ্যানাটমি, বা অ্যানাটমিস্ট হার্টলেস, আমাদের তো আসলে হার্ট আছেই। তো এটা দেখে তখনকার রাজা, যে ব্রিটিশ রাজা ছিল উইলিয়াম IV, কুইন ভিক্টোরিয়ার চাচা, উনি একটা রুল জারি করলেন 1832 সালে, অর্থাৎ 1829 সালে মারার পরে 1832 সালে অ্যান অ্যাক্ট ফর রেগুলেটিং স্কুলস অফ অ্যানাটমি, 1 আগস্ট 1832। এবং এই আইনে বলা হলো যে না, ঠিক আছে, এই বডি যারা পোর, যারা পাবলিক, এবং যাদের ক্লেম করা হবে না মারা যাওয়ার পরে, যদি কোথাও মারা যায় এবং ক্লেম না করে কেউ 48 ঘন্টার মধ্যে, তাহলে অ্যানাটমি নিতে পারবে। সো বডির সংখ্যা বেড়ে গেল অনেক। তখন গরিব মানুষ অনেক ছিল, এবং তখন রোগ শোকে অনেক মানুষ মারা যেত। তার সাথে তো ডোনেশন, বর্তমানে তো ডোনেশনও অনেক বেড়ে গেছে, এবং ডোনেশন বেড়ে যাওয়ার কথা আমরা আমাদের দেশের একটু কথা বলি। আমাদের দেশেও কিন্তু অনেকেই বডি ডোনেট করেছেন, যেমন জুয়েল আইচ, বিপাশা আইচ, ওনারা কিন্তু বডি ডোনেট করা মানে ইয়ে করে গিয়েছেন যে ওনারা বডি ডোনেট করবেন। এছাড়া কারা কারা করেছেন, মানে আমি পেয়েছি যেমন ওয়াহিদুল হক স্যারকে, উনি ছায়ানটের প্রতিষ্ঠাতা। আমি যখন বিএসএমইতে ছিলাম ওনার বডি এসেছিল, আমরাই প্রথম ডিসেক্ট করেছিলাম। সঞ্জীব চৌধুরী, গায়ক, আমরা নাম জানি। তো ওনার বডি ঢাকা মেডিকেল কলেজে দেওয়া হয়েছিল, এবং ওখানে এখন স্কেলেটনটা আছে, ওনার স্কেলেটনটা। খুব রিসেন্টলি, অর্থাৎ গত বছর, সুলতানা কামাল, মানবাধিকার কর্মী, ওনার হাজবেন্ড সুপ্রিয়া চক্রবর্তী, ওনার বডি ডোনেট করা হয়েছে আমাদের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে। ছোট দুই একটা তথ্য দিয়ে আমরা আমাদের উপমহাদেশে একটু কথা বলে আমরা শেষ করব। ছোট তথ্য হচ্ছে যে হেনরি গ্রেজ অ্যানাটমি 1858-এ প্রথম উনি বইটা, এটা হচ্ছে ফার্স্ট এডিশন অফ দি গ্রেজ অ্যানাটমি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফার্স্ট এডিশন, কিন্তু উনি কত বছর বয়সে লিখেছিলেন? উনি মাত্র 31 বছর বয়সে লিখেছিলেন, এবং উনি মারা যান মাত্র 34 বছর বয়সে। আমরা চিন্তাই করতে পারি না 31 বছর বয়সে একটা বড় বই লিখে ফেলা, একদম অ্যানাটমির উপরে সবকিছু। সো এখন আমরা আসি হচ্ছে আমাদের উপমহাদেশের ব্যাপারে। আমাদের উপমহাদেশে আমাদের প্রথম একটা কোশ্চেন ছিল যে ফার্স্ট ব্রিটিশ ইন্ডিয়াতে প্রথম ডিসেকশন কে করেছিলেন? এই যে 1831 সালে আমাদের একটা রুল চালু হলো, এবং রুল চালু হওয়ার পরে 1835-এ এই উপমহাদেশে প্রথম মেডিকেল কলেজ হলো কলকাতা মেডিকেল কলেজ। এবং কলকাতা মেডিকেল কলেজ যখন হলো, তখন প্রথম দিকে টিনের মডেল বা কাঠের মডেল ছিল অ্যানাটমির জন্য। 1836 পরের বছর দেখা গেল কি যে না, বডি ডিসেকশন শুরু করতে হবে। কিন্তু কিভাবে করবে? কারণ হচ্ছে চারিদিক থেকে বাধা, সবাই তককে তককে আছে, এখানে মনে হয় বডি ডিসেকশন হইতে পারে, কাটা ছেঁড়া হইতে পারে। সো এই বাধার মধ্যে ব্রিটিশদের ব্রিটিশরা হেল্প করেছিল, প্রোটেকশন দিয়েছিল, এবং একজন পণ্ডিত ছিল, উনি অ্যানাটমি ডেমনস্ট্রেটর ছিল, ওনার নাম হচ্ছে পণ্ডিত মধুসূদন গুপ্ত। এবং উনি 1836 সালে আরো 4 জনকে নিয়ে প্রথম এই সাবকন্টিনেন্টে বডি ডিসেকশন করেন। এবং এই বডি ডিসেকশন যখন করেছিলেন, এরপরে বলা হয় যে ফোর্ট উইলিয়াম থেকে তোপধ্বনি দেওয়া হয়েছিল, ইংরেজরা খুশি হয়ে ফায়ার করেছিল, ব্ল্যাঙ্ক ফায়ার। আমাদের দেশের কথা বলি। আমাদের দেশের প্রথম হসপিটাল তৈরি হয় আসলে মিটফোর্ড হসপিটাল
সালে 1858 ফার্স্ট মিডফোর্ড, রবার্ট মিডফোর্ডের যে দান করা সম্পদ ছিল, সেই সম্পদ দিয়ে প্রথম আমাদের ঢাকাতে একটা পুরান ঢাকায় বাবুবাজারের ওখানে আমাদের একটা প্রথম হসপিটাল তৈরি হয়, সেটা হচ্ছে মিডফোর্ড হসপিটাল। সো মিডফোর্ড হসপিটাল যখন তৈরি হলো তখন আস্তে আস্তে আবার চাহিদা বাড়লো, কারণ তখন যারা ঢাকা কলেজ থেকে যারা বের হতো বা এখান থেকে বের হতো পূর্ববঙ্গ থেকে, তাদেরকে মেডিকেল শিখতে গেলে তাদেরকে যেতে হতো কলকাতায়। সো হোয়াই নট হেয়ার, এখানে আমরা কেন করতে পারি না, এই নিয়ে ক্যাচাল টাচাল হতে হতে আলটিমেটলি একটা স্কুল করা হলো। সেই স্কুলটার নাম হচ্ছে ঢাকা মেডিকেল স্কুল। এটা 1876-এ করা হলো। 1876-এ ঢাকা মেডিকেল স্কুল, বর্তমানে যেটা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সেটা তৈরি হলো। এবং 1876-এর পরে 1877 থেকে বডি ডিসেকশন অ্যাকচুয়ালি শুরু হয়ে গেল। তখন এখানে এত বাধা ছিল না, কারণ হচ্ছে অলরেডি কলকাতাতে বডি ডিসেকশন হচ্ছে। সো তখন কিন্তু অনেক বডি ডিসেকশন হতো। এরকম তথ্য আমি দেখলাম যে 90-এর দশকে প্রতি বছর প্রায় 40 থেকে 50টা বডি ডিসেকশন করা হতো এই ঢাকা মেডিকেল স্কুলে। এখন আমরা কয়টা করি, এটাই। আর তখনকার একটা পাঠ্যসূচি আমরা দেখি, এটা ইন্টারেস্টিং যে প্রথম 3টা ইয়ার ছিল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, প্রতিটা ইয়ারে কিন্তু অ্যানাটমি ছিল। ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টগুলো ছিল অ্যানাটমি, কেমিস্ট্রি, ম্যাটেরিয়া, মেডিকা, ডিসেকশন প্রত্যেকটা ইয়ারে ছিল। সো অ্যানাটমি প্রত্যেকটা ইয়ারের সাথে ইনভলভ ছিল। এবং তখন আমরা যে বলি যে সেন্ট আপ করা, অর্থাৎ কারা কারা সেন্ট আপ হতে পারবে না পরীক্ষাতে, এটার একটা ক্রাইটেরিয়াও ছিল। এই ক্রাইটেরিয়ার আমরা 3 নম্বরটা দেখি যে যারা সন্তোষজনকভাবে মানবদেহের বিশেষ কয়েকটি অংশের ডিসেকশন করতে পারেনি, প্রত্যেক ছাত্রকে 32টার মধ্যে প্রথম দিকে 12টা অংশের ডিসেকশন করতে হতো। লাস্টেরটাও মজা, যারা অত্যন্ত আলসে তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, এরকম একটা ছিল। আমরা একটা কোশ্চেন দেখি, পুরানো কোশ্চেন অ্যানাটমির। তখন তো কলকাতা মেডিকেল কলেজে 1856-57 সালের, অনেক আগের। সো এই কোশ্চেনটা আমরা একটু কোশ্চেনের অংশটা দেখি যে কি ছিল। হাউ ইজ ভেনি পটি ফর্মড, দ্যাট ইজ পোর্টাল ভেন কিভাবে ফর্ম হয়, এক্সপোজ দ্য ইন্টারনাল ম্যাক্সিলারি, কি কি ডিসেকশন করতে হবে, হাতের ম্যাক্সিলারি আর্টারি, হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দি নিউমোগ্যাস্ট্রিক নার্ভ, আগে বলা হতো নিউমোগ্যাস্ট্রিক, এখন বলা হয় ভ্যাগাস নার্ভ। সো এটা কোশ্চেন ছিল, এটা মনে রাখতে হবে 170 ইয়ার্স ব্যাক, 170 বছর আগে। সো আমরা শেষ করব একটা ছবি দিয়ে, শুরু করেছিলাম একটা ছবি দিয়ে। এই ছবিটা 1920 দশকের, এটা সম্ভবত ঢাকা মেডিকেল স্কুল অথবা ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট, যেটা ছিল বর্তমানে ন্যাশনাল মেডিকেল কলেজ, এই দুইটা জায়গার একটা, কিন্তু এটা ঢাকার একটা ছবি, ডিসেকশনের ছবি। এবং দেখা যাচ্ছে তখনকার ডিসেকশন, বডি ডিসেকশন করছে এরকম। আর ডিটেল কিছু জানা যায় না, কিন্তু এটা 1920 দশকের একটা ঢাকার ডিসেকশন একটা ছবি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ পর্যন্ত এমার্জিং অ্যানাটমিতে 165টা ভিডিও আপলোড করা হয়েছে। আমার সাথে নিশ্চয়ই আপনারাও একমত হবেন যে আজকের এই ভিডিওটা একটা অন্যতম রাজকীয় পালক হিসেবে ইমার্জিং অ্যানাটমিতে থাকবে, এবং এটা যুগ যুগান্তর ধরে আপনাদের আগ্রহকে আরো জাগিয়ে তুলবে অ্যানাটমির শেকড় খোঁজার জন্য। সেই আশাই করব, সেই কামনাই করব। আর স্যারকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভার্চুয়াল স্টুডিওতে আসার জন্য, এত চমৎকার একটা প্রেজেন্টেশন করার জন্য। সবাই ভালো থেকো। হ্যাঁ, ধন্যবাদ অনেক, তোমাকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা আগামী দিনে আবার নতুন কাউকে আমন্ত্রণ জানাবো আর নতুন কোনো প্রেজেন্টেশন দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।